তো ঠাকুরের শিবের জ্যোতি থেকে জন্ম, তো জন্ম নেওয়ার পর ঠাকুরের পুরো শরীর থেকে জ্যোতি বেরোচ্ছিল। এই যে ভবতারিণী মন্দির, এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিল, একটা জিনিস কোথাও দেখা যায় না, দেখবেন এখানে লেখা আছে প্রণামী দেবেন না। দেখবো আমি, দেখাবো তোমাদেরও শ্রী রামকৃষ্ণদেবের এই জন্মভূমিকে। তাই আজ যাচ্ছি আমি কামারপুকুর, যেখানে জড়িয়ে আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বা গদায়ের সেই ছোট্টবেলাকার নানান স্মৃতি। আর ওখানে দেখবো ঠাকুরের জন্মস্থান, ঠাকুরের দাইমাকে বা ভিক্ষামাকে, ওখানের পবিত্র পুকুর, হালদার পুকুর, আর সেই সব রাস্তা যে রাস্তায় একদিন ঠাকুর হেঁটেছিলেন। আরও আছে অনেক কিছু। তো আজকের জার্নিটা আমি শুরু করেছিলাম বাই ট্রেনে, আর দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছিলাম তারকেশ্বর স্টেশনে। আর এই তারকেশ্বর স্টেশনে 4টে স্টেশন পর পড়বে আমাদের গোঘাট স্টেশন। তারকেশ্বর স্টেশনে জাস্ট ভিড়টা দেখো, প্রচুর মানুষ। ভাই দেখ, আর মহাদেব গোঘাট। আর নেমে গেছি এখন আমি গোঘাট স্টেশনে, আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ। আর এর সামনে দিয়েই আছে একটা রাস্তা, তোমাদের নিচে যেতে হবে, দেখাচ্ছি আমি তোমাদের। এই দেখো, এখানে গোঘাট স্টেশন লেখা আছে, ট্রেন দাঁড়িয়েছে ঠিক সামনে দিয়ে। এই দিক দিয়ে একটা রাস্তা নিচে চলে যাচ্ছে, এই দিক দিয়ে দেখো কত গাড়ি এখানে। আর এখানে দেখো, এখানে টোটো রাখা আছে। আচ্ছা কাকু, এখান থেকে জয়রামবাটির ভাড়া কত? 50 টাকা। আর কামারপুকুর 30 টাকা। এছাড়াও তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো তাহলে এখানে মারুতি ভাড়া পাওয়া যায়। একটা মারুতিতে সর্বাধিক 8 জন নেয়। কামারপুকুর আর জয়রামবাটি সবটা ঘুরিয়ে 1200 টাকা ভাড়া নেবে। তবে আরেকটা উপায়ে তোমরা 20 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারো কামারপুকুরে। প্রথমে টোটো ভাড়া করে বাস স্ট্যান্ডে যেতে হবে, তার ভাড়া পড়বে 10 টাকা। তারপর ওখান থেকে বাস ধরে কামারপুকুর পৌঁছাতে হবে, আর বাসের ভাড়াও পড়বে 10 টাকা। আর এই আমরা চলে এসেছি রামকৃষ্ণ মঠ কামারপুকুর। এখানে টাইমটা একটু দেখে রাখো তোমরা, সকাল 6টা থেকে 11:30 অবধি কিন্তু মন্দির খোলা থাকে, তারপর আবার 4টে থেকে 9টা অবধি খোলা থাকে। আর অক্টোবর থেকে মার্চের জন্য আলাদা, আগেরটা যেটা দেখলে ওটা এপ্রিল থেকে সেপ্টেম্বরের জন্য, অক্টোবর থেকে মার্চের জন্য আবার আলাদা হয়ে যায়। 6:30 থেকে 11:30 হয়ে যায়, মানে এখানে 6:30 থেকে খোলে। আর বিকেলবেলা আধ ঘন্টা আগে খোলে, 3:30 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে, আধ ঘন্টা আগে অফ হয়ে যায়। মঠের সাইডেই কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে এদিকে, এই মঠ সাইডে, আর মঠের সাইডেই আছে টয়লেটের ব্যবস্থা। তো বন্ধুরা, টাইমিংটা তো তোমরা দেখলে, আর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ করছে না, যার জন্য আমরা কিন্তু ভেতরটা দেখাতে পারছি না। লুকিয়ে লুকিয়ে আমি করেছি অনেকটা ভিডিও ভেতরের, যতটা পারলাম ভেতরে করলাম। অনেক জায়গায় মানে সিকিউরিটি আছে, ওরা কিন্তু বারণ করছে, ফোন বার করতে বারণ করছে আর কি। আর ভেতরে কুপন দিচ্ছিল, খাবার কুপন। এখানে কিন্তু ভোগের কুপন কাটার কোনো ফিক্সড প্রাইস নেই, তোমরা যে টাকা দেবে সেই টাকার মধ্যেই ভোগের কুপন কাটতে পারবে। আর এখানে ভোগের কুপন কাটার সময় হচ্ছে সকাল 6টা থেকে 11:30 অবধি। আর এই ভোগ প্রসাদ দেওয়া শুরু হয় 11:30 থেকে। ওইটা খেয়ে আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছি। এখন বাইরে বেরিয়ে সাইড সিনগুলো যে আছে সেগুলো ঘুরে এখন তোমাদের দেখাবো। কটা জায়গায় ঘোরাবে? গ্রামের মধ্যে আছে 12টা মন্দির। হ্যাঁ, ঠিক আছে। তো সেটা চিনু শাখারির বাড়ি থেকে শুরু করে সীতানাথ পাইনের বাড়িতে। আচ্ছা, চিনু শাখারির বাড়ি কামারপুকুর, দয়াল সত্যপীরের মন্দির। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ধনী মায়ের বাড়ি, ঠাকুরের যিনি দাইমা ভিক্ষা। হ্যাঁ, ঠিক আছে। ভবতারিণী মায়ের মন্দির, এই ধনী মায়ের প্রতিষ্ঠিত। গোপেশ্বর শিব মন্দির, লাহবাবুদের কালী মন্দির, ঠিক আছে। পার্বতীনাথ শিব মন্দির, ঠাকুর যেখানে পড়াশোনা করেছে সেই পাঠশালা। হ্যাঁ, লাহবাবুদের রাধা গোবিন্দর মূর্তি যেখানে আছে রাসমঞ্চ। আচ্ছা, হ্যাঁ, লাহবাবুদের দুর্গা মন্দির, বিষ্ণু মন্দির, আর সীতানাথ পাইনের বাড়ি নাট্যমঞ্চ। আচ্ছা, 12টা মন্দির। 12টা মন্দির নিয়ে 100 টাকা নেবে বলছো, তাই তো? ঠিক আছে, চলো। চিনু শাখারির বাড়ি। এই চিনু শাখারি ছিলেন একজন শাখারি, বাড়িতে বাড়িতে শাখা পড়াতে যেতেন। ঠাকুর যখন ছোট ছিলেন তো ঠাকুরকে উনি খুব ভালোবাসতেন। ঠাকুরকে ছোটো থেকে জিলাপি বোঁদে কিনে নিয়ে খাওয়াতেন, গরিব ছিলেন খুব, তা সত্ত্বেও তো যেখানে যেতেন সঙ্গে করে নিয়ে যেতেন। তো চিনু শাখারি প্রথম চিনেছিলেন ঠাকুরকে ভগবান বলে। তো বলেছিলেন, তো আমার অনেক বয়স হয়ে গেছে, তোমার লীলা দেখতে পারবো না। ঠাকুর ওনাকে দাদু দাদু করে ডাকতেন। আমি তোমাকে ফুলের মালা পরিয়ে মিষ্টি খাইয়ে পুজো করে যেতে চাই। ঠাকুরকে ফুলের মালা পরিয়ে মিষ্টি খাইয়ে পুজো করেছিলেন। এই চিনু শাখারি ঠাকুরের বিয়ের সময় মা শারদাকে শাঁখাও পড়িয়েছিলেন। তো
তো ওনার কোনো বংশধর ছিল না, এখানটা ওনার বসত বাড়ি ছিল। তো এই হচ্ছে চিনু শাখারির বাড়ি, যেটা দেখলেন পেছনে। ইনি কিন্তু প্রথম ঠাকুরকে ভগবান হিসাবে চিনতে পারেন। এই হচ্ছে সেই চিনু শাখারির বাড়ি। ঠাকুর সর্বধর্মে বিশ্বাসী ছিলেন, ওনার কাছে কোনো জাতপাতের বিভেদ ছিল না। এটা পীর বাবার মন্দির, তো মুসলমানদের ঠাকুর হওয়া সত্ত্বেও তখন তো একটা জাতপাতের ভালো রকম বিভেদ ছিল। রামচন্দ্রদেব কোনো জাতপাত মানেননি, উনি এসেছেন, পুজো করেছেন, সে তখন থেকে হিন্দুরা এই মন্দিরটা দেখাশোনা করে আসছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের মায়ের নাম চন্দ্রামণি দেবী, কিন্তু এখন আমরা যাচ্ছি ঠাকুরের আরেক মায়ের বাড়িতে। ইনি ছিলেন ঠাকুরের ভিক্ষা মা বা দাইমা। এখানে আগে বড় বড় কামারশালা ছিল, সেগুলো এখন আর নেই। বাড়িতে বাড়িতে এখন সোনার দোকান, আগে সামনে আছে, এই সাইডে আছে সোনার দোকান, ঠিক আছে, এদিকে আছে। এটা হচ্ছে ধনী মায়ের বাড়ি ছিল, পরে মন্দির হয়েছে। ওই যিনি বসে আছেন, এই ধনীমা ছিলেন ঠাকুরের মায়ের বান্ধবী, বাল্যবিধবা, নিঃসন্তান। তো ঠাকুরের শিবের জ্যোতি থেকে জন্ম, তো জন্ম নেওয়ার পর ঠাকুরের পুরো শরীর থেকে জ্যোতি বেরোচ্ছিল। তো সেটা নিরাময়ের জন্য উনি পাশে ধান সিদ্ধ করার উনুন ছিল, সেখানে গড়িয়ে গড়িয়ে গিয়ে ধান সিদ্ধ করার উনুনে 4-5টা মেয়ে গেছিলেন। তো কেউ ছেলে খুঁজে পাচ্ছিল না, তো ছেলে কই করে খোঁজাখুঁজি করছে। এই খবরটা ধনীমা পেয়ে এখান থেকে প্রদীপ হাতে করে খুঁজতে খুঁজতে গিয়ে ধান সিদ্ধ করার উনুন দিয়ে খুঁজে বার করে দেখা যায় ছেলের গা থেকে জ্যোতি বেরোচ্ছে। উনি মুছিয়ে টুচিয়ে পরিষ্কার করেন। তো সেই হিসেবে উনি দাইমা হয়েছিলেন। ঠাকুর একটু বড় হইতে, দাদা বলছে গদাই দেখতে দেখতে বড় হয়ে গেল, ও তো কই দিতে হবে, একটা ভিক্ষে মা খুঁজতে হবে। তখন কি করা যায়, ভিক্ষে মা কাকে করা যায়? তখন ঠাকুর বলে যে ভিক্ষে মা খোঁজার দরকার নেই, এই ধনীমাই আমার ভিক্ষা মা হবে। এই ধনীমা ঠাকুরকে মানুষ করেন, ঠাকুর এনাকে মামা করে ডাকতেন। তো তখন দাদা বলছে আমরা ব্রাহ্মণ, এরা কামার, জাতিতে শুদ্ধ। তখন একটা জাতপাতের বিভেদ ছিল। তখন ঠাকুর বলে দেখো দাদা, মায়ের আবার কিসে জাত, মা তো মাই হয়, মায়ের কোনো জাতপাত নেই। তো ঠাকুর জোর করে ধনীমাকে ভিক্ষা মা করেন। তো এই প্রথম ভিক্ষা ধনীমার হাত থেকেই নিয়েছিলেন। আর ঠাকুর এনাকে কথা দেন যে তোমাকে আমি ভিক্ষা মা করবো। ইনি যেহেতু নিঃসন্তান ছিলেন, ওনার কোনো ছেলেপুলে ছিল না। নিঃসন্তান থাকার জন্য ঠাকুর ওনার মনের অবস্থা বুঝতে পারেন যে যদি আমাকে ভিক্ষে দেয় তাহলে ছেলে হচ্ছে, ছেলে পাচ্ছে। তো সেই হিসাবে ওনাকে দাইমা থেকে ভিক্ষা মা করেছিলেন ঠাকুর। এটা হলো ভবতারিণী মায়ের মন্দির, ধনী মায়ের প্রতিষ্ঠিত ভবতারিণী মায়ের মন্দির। দক্ষিণেশ্বরে দেখবে যে ভবতারিণী মা আছে কালী রূপে আছে, আর এই ভবতারিণী মা শ্যামা রূপে আছে। এটা ধনী মা প্রতিষ্ঠা করেন। এই যে ভবতারিণী মন্দির, এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিল, সামনে যে দেখলেন ঠাকুরের দাইমা ছিল, তিনি কিন্তু এই ভবতারিণী মন্দিরের প্রতিষ্ঠা করেন তখন। আর এখানের একটা জিনিস কোথাও দেখা যায় না, দেখবেন এখানে লেখা আছে প্রণামী দেবেন না, এটা কিন্তু কোথাও দেখা যায় না। এবার আমরা যাচ্ছি গোপেশ্বর শিব মন্দিরের দিকে। এই মন্দিরে জড়িয়ে আছে ঠাকুরের মায়ের ঠাকুরের ওপর মমতার কাহিনী। গোপেশ্বর শিব মন্দির, ঠাকুর যখন কলকাতায় গিয়ে দক্ষিণেশ্বরে পুজো না করে মা কালীর জন্য গঙ্গার পাড়ে পাড়ে কেঁদে কেঁদে ঘুরে বেড়াতেন মা করে। তো সবাই ভেবেছিলেন উনি পাগল হয়ে গেছেন। তখন ওনার মা চন্দ্রমণি দেবী এই খবরটা পেয়ে এই বাবা গোপেশ্বরের কাছে এসে হতে দিয়েছিলেন। এই যে ছবি আঁকা আছে, মা হতে দিয়ে শুয়ে আছেন। সেখানে উনি দৈববাণী শোনেন যে তোর ছেলে পাগল নয়, মা ভবতারিণীর জন্য ব্যাকুল, মা ভবতারিণীকে দেখার জন্য। তো মা ভবতারিণী দেখা পেলে সব ঠিক হয়ে যাবে। তো তারপর তো ঠাকুর মায়ের দেখা পেয়ে গিয়েছিলেন, ঠাকুর ঠিক হয়ে গিয়েছিলেন। সেই গোপেশ্বর মন্দিরের এটা ঘটনা। এবার আমরা যাচ্ছি তখনকারের জমিদার লাহা বাবুদের বিষ্ণু মন্দির দেখতে। তখন যিনি জমিদার ছিলেন ধর্মদাস লাহা, তিনি ঠাকুরের বাবাকে কামারপুকুরে আশ্রয় দিয়েছিলেন, লাহা বাবু নামে পরিচিত। আর এনার কন্যার নাম হচ্ছে প্রসন্নময়ী দেবী, বাল্য বিধবা ছিলেন। উনি ঠাকুরকে খুব গোপাল জ্ঞানে আদর যত্ন করতেন, গোপাল গোপাল করে ভালোবাসতেন। তো লাহা বাবুদের বিষ্ণু মন্দির, আমরা বিষ্ণু মন্দিরে প্রবেশ করছি। 3 তলা, নিচে আন্ডারগ্রাউন্ড আছে, আর উপরে 1 তলা আছে। ওটা সাইড থেকে আর সামনে থেকে দেখা যায়। উপরে 1 তলা, 3 তলা বিষ্ণু মন্দির। এটা 1800 সালের মন্দির। 1800 সালের মন্দির, তো মারাঠা আমলে তখন ডাকাত বর্গীদের আক্রমণ ছিল। সেই আক্রমণের হাত থেকে বাঁচার জন্য মহিলাদের গয়নাকাটি জমিদার বাবুরা সব আন্ডারগ্রাউন্ডে সুরক্ষিত রাখতেন। ডাকাতরা চলে গেলে আবার সবাই বেরিয়ে আসে। অ্যাকচুয়ালি ডাকাতদেরকে বোকা বানানো হতো। তো এই যে টেরাকোটার কাজ দেখতে পাচ্ছেন, এখানে আর কোনো মন্দিরে পাবেন না। আবার কাছাকাছির মধ্যে বিষ্ণুপুরে আছে। আর উপরের ঘরটা যেটা দেখলেন ওটা হচ্ছে নারায়ণের শয়নকক্ষ। এটা বিষ্ণু মন্দির, পুরোহিত মশাই যান সন্ধ্যে দিয়ে নারায়ণকে শয়নে দেওয়ার জন্য। উপরে উঠলে ওদিকে দুটো দরজা আছে, একটা উপরের ঘরের জন্য, একটা নিচের ঘরের জন্য। লেখা আছে উপরের ঘর, আর এই দিকেরটা দেখা যাচ্ছে নিচের ঘর। নিচের ঘরটা লেখাটা খালি দেখা যাচ্ছে। এই কোণে রামচন্দ্র দেবের মূর্তি,
ঠাকুর হচ্ছে বিয়োগ পছন্দ করতেন, উনি যোগ খুব ভালোভাবে শিখেছিলেন, বিয়োগ করেন। বিয়োগ না করে বিষ্ণু মন্দিরে এসে লুকিয়ে বসে থাকতেন এই কোণে, মা কালীর ছবি আঁকতেন, ধ্যান করতেন, গান করতেন। এই হলো সেই পাঠশালা যেখানে ঠাকুর পড়াশোনা করতেন। আর এখানে জড়িয়ে আছে একটা মজার কাহিনী। মাস্টারমশাই যখন ঠাকুরকে যোগ শেখাতেন তখন ঠাকুর সেটা মন দিয়ে শিখত। আর যখন থেকেই মাস্টারমশাই বিয়োগ শেখানো চালু করলেন তখন ঠাকুর বলে, ধুর শালা, তোর পাঠশালায় আমি আর আসবো না। পাঠশালায় না এসে তিনি বিষ্ণু মন্দিরে গিয়ে লুকিয়ে বসে থাকতেন আর মায়ের ছবি আঁকতেন, যেটা তোমরা দেখলে আগে। আর এই পাঠশালার পাশেই আছে শ্রী রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত এই কালী মন্দির। এটা হচ্ছে লাউদের কালী মন্দির, ভেতরে যে মায়ের ছবিটা আছে ওরকমই মূর্তি হয়। তো লাউরা মা কালীর গলায় পৈতে দিয়ে পুজো করেন। তো সেইটা দেখে ঠাকুর রামকৃষ্ণদেবকে একজন প্রশ্ন করেছিলেন যে মেয়ের গলায় কেন পৈতে দিয়েছে, ঠাকুর এখানে উপস্থিত ছিলেন। তখন ঠাকুর রামকৃষ্ণদেব বলে যে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কারণ আমি এখন এই শক্তিকে চিনে উঠতে পারিনি, পুরুষ না মহিলা, মানে যে শিব সেই কালী। সেই হিসেবে ঠাকুর রামকৃষ্ণদেব এই উত্তর দিতে পারেননি। তো সেই হিসাবে এটা ঠাকুরের রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত কালী মন্দির হিসাবে আছে। আর এইখানে যে লাহাবাবুদের যে বিষ্ণু মন্দির আছে, এইখানে কিন্তু পার্কিং ফি নেওয়া হয়। সে টোটো বা অটো করে আসবে তার কিন্তু পার্কিং ফি নেওয়া হয়। 4 চাকা পার্কিংয়ে 30 টাকা নেওয়া হয়, অটো বা টোটো পার্কিংয়ে 10 টাকা, মোটরসাইকেল পার্কিংয়েরও 10 টাকা। এবার আমরা চলেছি সীতানাথ পাইনদের বাড়ির দিকে। আর এই রাস্তা দিয়েই ছিল একসময় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের যাতায়াত। পাইন কুটির লেখা আছে দেখো, শ্রী রামকৃষ্ণ নাট্য স্মৃতি মঞ্চ। যে বাড়িটা দেখি এটা সীতানাথ পাইনের বাড়ি, পাইন কুটির নামে পরিচিত। ওনারা 2 ভাই ছিলেন, সীতানাথ পাইন, দুর্গাদাস পাইন। তো এনাদের বাড়িতে ঠাকুর ছোট থেকে যাতায়াত করতেন, ওনাদের ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করে বড়ে উঠেছিলেন। এখানে উনি রামায়ণ গীতাগুলো পাঠ করতে আসতেন। তো এনাদের বাড়ির রীতি ছিল যে প্রতি বছর শিবরাত্রিতে শিবের যাত্রা বলা হতো। আগেকার দিনে মানুষ মানে মেয়েরা শিবরাত্রি করলে যাত্রা দেখি রাত কাটাতো, আর কি রাতের সময়টা কাটাতো। তো যে শিল্পী শীর্ষে যাত্রা করার কথা ছিল উনি ওই দিন কোনো কারণবশত অসুস্থ হয়ে পড়ে। আর ঠাকুর ছোট থেকে গান বাজানা নাটক এগুলো খুব ভালোবাসে। তো ঠাকুরকে ওই শীর্ষে যায় শিবের পাঠটা করতে হবে। তো শিবের পাঠ করতে করতে ঠাকুরের এখানে ভাব সমাধি হয়ে যায়, শিবের ভর হয়ে যায়। আচ্ছা, স্বয়ং মহাদেব ঠাকুরের উপর কিছুক্ষণ ভর করেছিলেন। তো ঠাকুরের তৃতীয়বার ভাব সমাধি এখানেই হয়েছিল। প্রথমবার হয় লক্ষ্মীজলার মধ্যে কালো মেঘের সাতাবক থেকে, দ্বিতীয়বার হয়েছিল বিশালক্ষী মায়ের মন্দির যাওয়ার পথে, আর তৃতীয়বার ভাব সমাধি হয় এই সীতানাথ পাইনের বাড়ি নাট্যমঞ্চে। যেভাবে উনি শীর্ষে এসেছিলেন মূর্তিটা সেইভাবেই ধর্ম আছে। এখানে কিন্তু একসময় বিষ্ণু মন্দির ছিল, সেটা এখন ভেঙে গেছে কোনো কারণে। এই জায়গাটাতেই ছিল। তো এই সীতানাথ পাইনের দাদা ছিলেন দুর্গাদাস পাইন। তো ওনাদের বাড়ির একটা রীতি ছিল যে বাইরের কোনো পুরুষ ওনাদের বাড়ির মহিলাদের মুখ দেখেনি। তো এই নিয়ে খুব অহংকার করতেন। আর ঠাকুর ছোট থেকে তো ওনাদের বাড়ি যাতায়াত করতেন, ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করে বড় উঠেছিলেন। ঠাকুরের তখন 10-11 বছর বয়স হবে। তো তখন ঠাকুরকে আর বাড়িতে ঢুকতে দেয়নি, বলে যে আমাদের বাড়ি মেয়েরা কোনো পরপুরুষের মুখ দেখেনি, তুই আর বাড়িতে আসবি না। তো ঠাকুরের এটা খুব খারাপ লাগে, বলে তোর অহংকার চূর্ণ করবো। উনি কী করেছিলেন, হাটে গিয়ে কাপড় চোপড় কিনে তাঁতি বউ সেজে ওনাদের বাড়িতে চলে আসেন বিকাল টাইমে। বলে যে আমাকে একটু আশ্রয় দাও, আমি আজকে বাড়ি ফিরতে পারবো। ওনারা আশ্রয় দিয়েছেন। ঠিক আছে, মেয়েদের সাথে ঠাকুর অন্দরমহলে নাচে গানে মেতে গেছে। তো এবার অন্ধকার হতে দাদা রামকুমার গোদায় করে যখন খোঁজাখুঁজি করছে, তখন দাদার গোলাপে যায় দাদা বলে কাপড় চোপড় খুলে ছুটে বেরিয়ে আসে, আর তখন ধরা পড়ে যায়। তো তখন ওই দুর্গাদাস পাইনকে বলে আমি তোর অহংকার চূর্ণ করলাম। তো এইভাবে ওনার অহংকার চূর্ণ করেছিলেন। আর ওনারা সেই লজ্জায় কলকাতায় চলে গেছেন, বাড়িটাকে লাভাবুদের বিক্রি করে দেয়। এটা হচ্ছে হালার পুকুর। বিয়ের পর মা এই পুকুরে গঙ্গা জ্ঞানে স্নান করেছেন, কারণ বিয়ের আগে জয়রামবাটির পিছনের দিকে, মন্দিরের পিছনের দিকে আছে আমোদর নদী। ওই আমোদর নদীর জলে ঠাকুর মা হচ্ছে ভাই বোনের দিনে স্নান করতে যেতেন। তো ওইটা আমোদর নদী ছিল মায়ের কাছে গঙ্গা। তো বিয়ের পরে এসে বলে আমি কামার পুকুরে কোথায় গঙ্গা পাবো? তখন ঠাকুর বলে যে হালদার পুকুরে জল গঙ্গা জলের সমান। ঠাকুর এখানে গঙ্গা পুজো করেন, আর মা এখানে গঙ্গা পান। তখন থেকে মা হচ্ছে গঙ্গা জ্ঞানে হালদার পুকুরে স্নান করতেন। মা রাত 3টের সময় স্নানে আসতেন। মা কালীর অষ্টসখী আছে, মাকে সামনে 4 জন পিছনে 4 জন পাহাড় দিয়ে নিয়ে যেতেন, নিয়ে আসতেন। কারণ মা অনেক ছোট ছিলেন, ছোট মেয়ে আসতে ভয় লাগতো। তখন তো এত পরিষ্কার ছিল না, তখন তো এত পরিষ্কার ছিল না, তখন বন জঙ্গল ছিল। তাই মা কালীর অষ্টসখী মাকে পাহাড় দিয়ে নিয়ে যেতেন, নিয়ে আসতেন। এটা হচ্ছে কামার পুকুরে গঙ্গা, আমরা সবাই মানি।
এখানে যে কোনো শুভ অনুষ্ঠানে আসে, বিয়েতে, অন্নপ্রাশনে এসে স্নান করানো হয়। তো দেখছো তোমরা, এটাই হচ্ছে সেই হালদার পুকুর যেখানে ঠাকুর গঙ্গা পুজো করেছিলেন। আর এই পুকুরেই কিন্তু মা অষ্টসখীকে নিয়ে এসে এখানেই স্নান করতেন। আর এই হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বাড়ি, যেটা আছে শ্রীরামকৃষ্ণ মঠের ভেতরে। আর এখানে আছে একটা পুরাতন আম গাছ, যেটা ঠাকুর নিজে হাতে বসিয়েছিলেন। আর মঠের ভেতরেই আছে যুগী শিব মন্দির। আর এই শিবলিঙ্গের জ্যোতি থেকেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্ম। সৌমেন খা, হ্যাঁ, নাম্বারটা, ফোন নাম্বারটা 7679801414। তো বন্ধুরা, তোমরা যদি আসো কামারপুকুর, এই দাদার সাথে যোগাযোগ করে নেবে। দাদা কিন্তু খুব সুন্দর কথা বলে আর খুব সুন্দর ঘোরালো আমাদের। তো আজকের মতো আমরা এতটাই ঘুরে দেখালাম। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। চলো, ততদিনের জন্য টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।